ইরফানের নরম কণ্ঠ। বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা অবাকের উপর অবাক হয়, মাথা তুলে পিট পিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়ের দিকে দুকদম এগিয়ে আসে, মাথা নিচু করে মায়ের মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়ের চোখ বড় বড় করে তাকায়, এক পা পিছিয়ে যায়। ইরফান ভুরু কুচকে তাকায় মায়ের দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলে বলে, তোমার দুগালের মানচিত্র পাল্টে দিতে। মায়ের চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়ের দিকে আরেকটু চেপে দাঁড়ায়, আবারও গম্ভীর গলে বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়ের দ্রুত দুদিকে মাথা নাড়ায়, ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়ের কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়েরা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়ের কপাল ঠেকে, মায়ের ঢোক গিলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়েরা জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মাইরা দ্রুত তার দুগালে হাতে দুগাল ঢেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মাইরা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মাইরার দুগাল থেকে মাইরার হাত দুটো নামিয়ে দেয়। মাইরা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে, ধমক খেয়ে বিরক্ত হয়, জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খাবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়, দু হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মায়েরা কিছুটা রেগে যায়, আপনি গত সপ্তাহ মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়ের দিকে, ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়ের গাল স্লাইড করতে করতে মৃদু স্বরে বলে, কথা না শুনলে আরও মায়ের খাবে। মায়েরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দিছে। মায়েরা কিছু বোঝার আগে ইরফান মুখ নামিয়ে মায়েরার বাম গালে কামড়ে ধরে। মায়ের চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়, ইরফান ছাড়ে না, বরং আর একটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়ের চোখ মুখ কুচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙ্গুলগুলো গুটিয়ে নেয়, ঢোক গিলে। ইরফান মায়ের গাল ছাড়ে না, দাঁত বসিয়ে চোখ বুজে বলে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝলো মায়ের শান্ত হয়ে গেছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়, জায়গাটা জখম হয়ে গেছে। মায়েরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে, রাগিও না আমায়। মায়ের চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়ের চোখের পানে। মেয়েটার চোখের পানি টইটুম্বুর। ইরফান ডান হাতে আঙ্গুলে মায়ের কামড় দেওয়া স্থান চেপে ধরে। মায়ের ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখলো মায়ের অবস্থা। মায়েরা আঁখি টইটুম্বুর, পানি নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মায়ের গালের জখম হয়ে স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলা বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়েরা হা করে তাকায়, এই লোক কি পরিমাণ খাবিশ ভাবা যায়, থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দু হাতে মায়েরার ঝাপসা চোখ মুছে দেয়, নমনীয় সুরে বলে, ডু ইউ নো দ্য নেম অফ দ্য দিস বাইট? মায়েরা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধহয়, তবে মায়েরে বুঝলো না। তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়ের কানের লতি ছুঁয়ে ঘাড়ে আঙ্গুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়েরা ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁ দিকের চোখের পলকে মায়ের ডান গেলে দাঁত বসায়। মায়ের দাঁতটা চেপে রইল। এইবার একটা টু শব্দ করলো না। মিনিট দুই পর মায়ের গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়ের দিকে তাকালে দেখে মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়ের কামড় দেওয়া স্থানে আঙ্গুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা আর বদনজর বাইট অ্যান্ড
ইরফান মায়ের দিকে তাকিয়ে থেমে যায়। 3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়েরার। ইরফান ডান হাতে তা মায়েরা কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে লিটিল গার্ল। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়েছে ইরফানের দিকে। বদনজরের টিকা তো, ওই ছোটবেলায় কপালে কালো টিপ দেওয়া না, এটা তো বদনজরে ফোঁটা পড়লে তাদের গ্রামে, যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদৌ এটা একদমই কঠিন নয়। কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলেছে এটা নাকি টিকা। ইরফান থেমে যেতে দেখে ভুরু কুচকে বলে, আর কি, থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না। ইরফান ভুরু কুচকে ধমকে বলে, স্টুপিড গার্ল, বড় হবে কবে? মায়েরা তার দুগালে হাত রেখে রেগে রেগে বলে, হব না বড়, হয়েছে? সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতে ইচ্ছা করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গেলে বলে, বেরোয়নি। ইরফান রেগে বলে, মিথ্যে বলে বিয়ে হিসেবে বাইরে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাসিমের সাথে কথা বলছো কেন? ইউনো হি লাইকস ইউ। মায়েরা বুঝলো বাইরে সেই ছেলেটার নাম নাসিম। অতঃপর বলল, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়ের ঠোঁটের উপর বুড়ো আঙুল চেপে ধরে। দৃষ্টি সেথায় নিবন্ধ রেখে গম্ভীর গলা বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ কর, স্টুপিড গার্ল। মায়ের ইরফানের কথায় মর্মার্থ বুঝতে পেরে মায়েরে গুটিয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়ের দিকে তাকিয়ে বলে, এক মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়েরা ভুরু কুচকে তাকালো ইরফানের দিকে। তার সামনে দিয়ে ফিজিক্স এক্সাম, এই লোক জানলো কী করে? অতঃপর বলে, আপনি জানলেন কী করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই অ্যাম নট এ ডঙ্কি লাইক ইউ। মায়েরা চোখ মুখ কুচকে তাকালো। এই লোকটা ভালোভাবে কথা বলতে পারে না। সে গাধা হলেই এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না, খাবিস লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফার্স্ট স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবে ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কেটে ঘর থেকে বেরিয়ে যেতে নেই। ইরফান মায়ের হাত টেনে ধরে তার সামনে দাঁড় করে দেয়। চোখ শক্ত রেখে মায়ের দিকে তাকায়। মায়েরা অবাক হয়, কি জ্বালা! এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার অন্যায় হাতায় আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়েরা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না, ওড়না টেনে মায়ের মাথা ঢেকে দেয়। মায়েরা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিমার সুন্দর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়েরা হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়েরা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়েরা চুলে গরম পানি বসিয়ে দাঁড়িয়েছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়। সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতোচ্ছে। মায়েরা ভাবে, এই লোকের প্রবলেমটা কি? গাল দুটোতে হাত বুলে, ইস কি জোরে কামড়টা এনে দিল, বিড়বিড় করলো রাক্ষস একটা। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে পিছনে দাঁড়িয়ে লোভ হয়েছে বলে, আচ্ছা। মায়েরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতেছে, একদম চুলার সামনে দাঁড়িয়ে ছিল। বেখেয়ালি বাঁ হাতে টক বগে ফুটে ওঠা গরম পানি ভেতরে পড়ে। মায়েরা আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব, তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়ের হাত টেনে তোলে। বাঁ হাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলে, লিটিল গার্ল, সরি, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিঙ্কের উপর ট্যাপের নিচে মায়ের হাতটা ধরে। মায়ের হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাস। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মায়ের জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মায়ের দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটা নিজের প্রতি বিরক্ত ঝরে। ইরফান চিন্তিত করে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম ওসব কোথায়? মায়ের ব্যথাতুর গলা বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়ের দিকে। ট্যাপ বন্ধ করে মায়েরকে কোলে তুলে নেয়। মায়ের চেয়েছি বলে, আরে
কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়ছে, আমার পা নেই, নামান আমায়। ইরফান বিরক্ত হয়, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়েরাকে বেডে বসে দেয়। মায়েরা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিও না। মায়ের হা করে চেয়ে আছে, তার হাত পুড়ছে, জ্বলছে, আর এই লোক কী করছে এসব? অসহ্য জ্বলনি না চাইতো মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়ের গালে হাত দিয়ে মৃদুস্বর বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায়। একটা পাত্রে পানি নিয়ে এসছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফখণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়েরার সামনে বিছানায় বসে, এরপর মায়ের হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়েরা এবার একটু স্বস্তি পায়, ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়েরা কেঁদেছে এটুকু সময়, চোখে মুখে হালকা লাল হাপা। হঠাৎই ইরফান মায়েরা হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মায়েরা বলে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়ের কাছে এগিয়ে এসে খানিকটা ঝুঁকে মায়ের মাথায় হাত বুলিয়ে নরম গলা বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠাবে না এর ভেতর থেকে, ওকে? মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেইন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয়ে ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পেছন থেকে শুদ্ধ ইরফানকে ডেকে বলে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এড বক্স আছে? শুদ্ধ না ভুরু কুচকে বলে, না, নেপা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়ে বলে, ড্যামিট, বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুদ্ধ হা হয়ে চেয়ে গেছে। কী হয়েছে আর? পিছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়ি স্টার্ট দিয়ে বলে, নো। শুদ্ধ বুঝলো না। বাড়ি না গেলে এই রাতে কোথায় যাচ্ছে? সে ভিতরে গেল না, সেখানে দাঁড়িয়ে রইল। ইরফানের মুখে অসত্যের ছাপ। শহরে হলো তো সারা রাতে প্রবলেম ছিল না, বাট গ্রামে হয় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে বেশ কিছুক্ষণ গাড়ি চালালো। পাকা রাস্তায় এক কোণে একটি দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করলো। দ্রুত গাড়ি থেকে নেমে, এটা ওষুধের দোকান, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে এগিয়ে বলে, ব্যান্ডেজ মলম ফার্স্ট। দোকানের যে ইরফানের চেয়ে 2-4 বছর কম বয়সী দোকানদার ছেলেটি প্রশ্ন করে, কোন মলম? ইরফান ভুরু কুচকে বলে, হাত পুড়ে যাওয়া যায় বলে যত মলম তৈরি হয়েছে সব দেওয়া। ছেলেটা একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে, ব্যান্ডেজ এনে রাখে। ইরফান ভুরু কুচকে বলে, আর নেই? জিন আছে, সব দিতে বলছি। ইরফানের শক্ত কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে? তার দোকানে সব মলম আর ব্যান্ডেজ ছিল, সবই বের করে দেয়, সাথে কিছু ব্যথার ওষুধ। এরপর সব বড় বড় প্যাকেট করে সবগুলো প্যাকেটে ভরে একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে, ভাই, আপনার মানিব্যাগ? ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে এরপর ওয়ালেট ডেস্কে রেখে বলে দেয়। ছেলেটি ভুরু কুচকে বলে, হিসাব করে টাকা দিন। মানিব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা তো আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটির দিকে, দাঁড়াতে যাচ্ছে বলে, এই ওয়ালেটে 10,000-এর কম নেই, কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, বাস্টার্ড। ছেলেটা চোখ বড় বড় তাকায়, ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এজন্য তার মা রাতের দোকান খুলতে নিষেধ করেছিল। এরপর থেকে রাত 12টা বাজলে দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের উপর থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে কালারের ওয়ালেটের উপর গাঢ় সিলভার কালারের গুছি লেখা। ভেতরে চেক করে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে গুনে দেখলো সবগুলো 500, একসাথে 1,000 টাকার নোট, পুরো 13,000। ছেলেটা অবাক হলো, সাথে খুশি। এই ওয়ালেট গুন্ডি গুচ্চি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়ে 3 গুণ অধিক টাকা ধরিয়ে দিয়ে গেছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে নেয়। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, কোথায় গিয়েছিলে, আবার চলে এলি? ইরফান দ্রুত বাড়ির ভিতরে যেতে যেতে বলে, কাজ ছিল।
শুদ্ধ ভোঁতা মুখে ইরফানকে দেখলো। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল হয়েছে সাথে? তার নিজেকেও পাগল পাগল লাগে মাঝে মাঝে ইরফানকে চিনতে পারে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালো, দেখলো এ বাইরে ঘুমিয়ে গেছে। এগিয়ে গিয়ে একটা পকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়ের পাশে বসে জায়গাটায় ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে গেছে, মায়ের হাত ভেজা জায়গা। ইরফান বিরক্ত হয়ে বিড়বিড় করলো, স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়ের হাত চেক করলো, অনেক লাল হয়ে গেছে, মনে হচ্ছে চামড়া উঠে গেছে। ইরফান মুখে ব্যথা দিচ্ছে, আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটায়। এরপর মায়েরকে দুপাশে ধরে আর একটু সরিয়ে শুয়ে দেয়। এরপর পুরোটা পানি ভিজে গেছে। মায়ের মুখের দিকে তাকালে দেখলো চোখের চারপাশে পানির ছিটেফোঁটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়, গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি ভেবে যেন ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তে মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মায়ের পিছনে গিয়ে দাঁড়ানোই মায়েরা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটিল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, হে গার্ল, ওঠো। ঘুমন্ত মায়েরা কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলো। মায়েরা পিটপিট করে চোখ মেলে তার উপর ইরফানকে দেখে অবাক। ইরফান মায়েরাকে দেখে চোখ মেলে তাকাতেই দেখে ভুরু কুচকে আছে। রাতে খেয়েছো? মায়েরে ঘুমে তাকাতে পারছে না, আবার চোখ বুজে আছে। ডান হাত ইরফানকে ঠেলে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, খাবিস লোক, ঘুমিয়েও শান্তি দেয় না। মায়েরা কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়ের দিকে। এইবার আগের চেয়ে আরেকটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে, স্টুপিড গার্ল, উঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এর এইবার মায়েরা ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ বড় বড় চোখে তাকায় ইরফানের দিকে। সে হয়তো ভাবলো ঘুমের ঘোরে ভুলভাল বকছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মাইরা শোয়া থেকে উঠে বসলো, আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যে কেন গিয়েছিল, হাতের জ্বলুনিতে সে শুয়ে পড়ছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়তে অবাক হলো, এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামনে এলে দেখলো ব্যান্ডেজ করে। এটা কি করলো? ইরফান ভুরু কুচকে আবারও জিজ্ঞাসা করলো, রাতে খেয়েছো? মায়ের চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মূর্খ কাজ আমাকে রাগানো? আনসার করা করছো না কেন? ধমক খেয়ে মায়েরা ধ্যান ভাঙে, মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেড সাইডে টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও ফার্স্ট। মায়েরা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফান মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মায়েরকে জোর করে করিয়ে দিয়ে ওষুধ ঠুস করে দেয়। মায়ের চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মায়ের মুখের দিকে এগোলে মায়েরা বলে, দিন দিন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো তো মারবে না এই লোক সে জানে, তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নেয়। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেড সাইডে টেবিলের উপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে বলে, মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়েছে, এই ব্যান্ডেজ আপনি কবে করে দিয়েছেন? ইরফান গম্ভীর বলে বলে, নো। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে, এরপর রেগে বলে, গো স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মুখ বেঁকায়। ধীর পায়ে ইরফানের থেকে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পিছন থেকে বলে, রাত জাগবে না। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। এরপর মিটমিট হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড বাদর। দেখতে দেখতে মায়ের এক্সাম শেষ। মায়েরা তো মহা খুশি। এতদিনে এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারেনি। আজ যা মন চায় তাই করবে। একটু মজা লাগছে, ভাবতে শান্তি লাগছে। আম্মা জান, আমি শাড়ি পরতে চাই। মায়ের কথা শুনে তিনা বেগম মৃদু হেসে বলে, কেন? মায়েরা আমতা আমতা করে বলে, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাবো, যাই, এক্সাম তো শেষ। তিনা বেগম হেসে বললেন, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পড়বি ঘুরবি। মায়েরা মন খারাপ করে বললো, কিন্তু আমার তো শাড়ি নেই। তোমার শাড়ি আছে, আমি পরতেও পারি না, আমায় পরিয়ে দেবে? তিনা বেগম হেসে ফেলেন,
এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটা সিল্কের জর্জেট শাড়ি বের করে আনে। মায়েরা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান, এটা তোমার? ত্রিনা বেগম শাড়ির ভাঁজ খুলে ধীরে মৃদু স্বরে বলে, এটা আমার ইরফানের বউয়ের জন্য কিনেছি। শুদ্ধ আর ইরফানের বউয়ের জন্য একই রকমের শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজের পরতে চাইছিস তাই বের করলাম। মায়েরা খুশি হয়ে বলে, শুদ্ধ ভাইয়ের বউ কে হবে তুমি ঠিক করে রেখেছো আম্মাজান? কোথায় সে? আমার সাথে পরিচয় করে না তা? টিনা বেগম মৃদু হেসে বলে, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখাতে নিয়ে যাব। এখান থেকে বেশি দূরে নয় ওদের বাসা। মায়ের চোখ উজ্জ্বল, ওয়াও, এই গ্রামের মেয়ে ভালো হবে, তার সাথে ভালোই জমবে। মায়ের শাড়ির ভেতরে কাপড় পরে আসলে টিনা বেগম খুব সুন্দর করে কুচি করে মায়েরকে শাড়ি পরিয়ে দেয়। জর্জের হাওয়ায় সময় লাগলো পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মায়েরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে নিজে নিজে পরতে পারে, ভালোভাবে শাড়ি পরতে। টিনা বেগম শাড়ি পরানো শেষে করে মায়েরাকে আঁচল ঠিক করে দেয়। জিজ্ঞাসা করলো, আঁচল ছেড়ে রাখবো নাকি কুচি করে কাঁধে তুলে দেবো? মায়েরা ছেড়ে রাখতে বললো। টিনা বেগম মায়েরার কথায় শাড়ির কাঁধ আঁচল কাঁধে ছেড়ে দেয়। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ হলে মায়েরা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়েরাকে ফুটছে। টিনা বেগম শব্দ করে বলে ওঠে, মাশা আল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে। মায়েরা লজ্জামাখা হাসি দিল। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলায় বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে বলতে বলে, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখাতে যাব আম্মাজান, তুমি রেডি হয়ে থাকো। টিনা বেগম মৃদু হাসে মায়ের চঞ্চলতায়। মনটা বেশি ভালো হলো শুদ্ধর জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মায়েরার মাথার উপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ি যায়। হাঁটতে একটু প্রবলেম হলো, বেশি খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে পায় না। মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গেছে। মায়ের মনটা খারাপ হয়। তাহলে সে একা একা শাড়ি পরলে কেন? মন খারাপ নিয়ে উল্টো পাটা হাতা ধরে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবে ধীরে পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউ নেই। মায়েরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলে আবছা রৌদ্রের ঝলকানি পুকুরের পানিতে জমেছে। পুকুরের টলমল পানিতে পাশে দাঁড়ানো মায়েরা শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জল করছে। মায়েরা নিজের প্রতিচ্ছবির পানে চেয়ে রইল। মুখ হাসি ফুটল না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহ আসেনি। তার এক্সামের প্রতি সপ্তাহে একবার হলো আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মায়ের মন খারাপ হয়েছে। কেন যে নিজেই বুঝে না। এসে তো সেই ধমকাধমকি, তবুও মায়ের ইচ্ছে হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করলো, আসবেন তো না তো পছন্দ করে না, আসবে কেন? পাষাণ লোক কিনা। পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মিউ মিউ করে ডেকে ওঠে। মায়েরা ঘাড় বেঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জল চোখে চেয়ে আছে। মায়েরা মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাটাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটা যেন আদুরে কোল পেয়ে গুটিয়ে গেল মায়েরা শরীরের সাথে। মায়েরা হেসে ফেলল, কি সুন্দর, কি কিউট। ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পশ্চিমী শরীর বুলিয়ে দেয়। বিড়াল ছানা মায়েরার দিকে চেয়ে মিউ মিউ করে ডেকে ওঠে। মায়ের সব মনে হলো তাকে কিছু বলছে। সব হঠাৎ শব্দ করে হেসে ওঠে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? কি কিউট, তোকে তো আমি আমার সাথে নিয়ে যাব। কোনো চিন্তা নেই সোনা। বিড়াল ছানা আবারও মিউ মিউ করে। মায়েরা হাসে। ভীষণ খুশি হয় মেয়েটা। বিড়ালকে কোলে নিয়ে হঠাৎই দৌড় ধীর গতিতে। মিটি বাতাসে ভীষণ ভালো লাগলো। আশেপাশে বেশ গাছপালা। বিড়াল ছানাটা একটা জায়গায় রেখে মায়েরা পাখিদের মতো হাত মেলে দাঁড়ায়। পিছে বিড়াল। মায়েরা খিলখিল করে হাসে। মাথার থেকে আঁচল পড়ে যায়। খোঁপা করা চুলগুলো উন্মুক্ত হয়। কিছুক্ষণ পর মায়েরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশে বিড়াল ছানা আর তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়েছে। মায়েরা টলমলে জলের উপর কল্পনায় ইরফানকে গম্ভীর মুখ দেখতে পেল যেন, যে তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। সেই দৃষ্টিতে মায়েরাকে পিপাসা ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে,
পড়ছে কোনো বিনা মেঘেই বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ। ইচ্ছে করে এমন একটা ঘরে থাকবে দুজনে, রোজ বিকেলে আদর ঢেলে তোকে সাজাবো। পেছন থেকে শান্ত কণ্ঠের স্বর ভেসে আসে, আচ্ছা। মায়েরে থেমে যায়, মুখ থেকে হাসি মিলে যায়। ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্যি। সত্যি হলো সে আর এই জীবনে লোকটাকে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারো সামনে গান গায়নে লজ্জায় বিড়বিড় করছে, আল্লাহ এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দেওয়ার লোকটাকে কান ধরে উঠবোস করবো, আজ জীবনে গান গাইব না। ইরফান মায়ের পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, এত ফার্স্ট বড় হয়ে গেলে, ভেরি ইন্টারেস্টিং। মায়ের চোখ মুখ খেঁচিয়ে ইরফান আবার একই সুরে বলে, আনসার মি, কাকে মিন করে গান গাইছিলে? মায়ের চোখ বুঝে আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি, সরি, আর গাইব না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের পিছন থেকে অবকলন করে ডান হাতে মায়েরাকে তার দিকে ফেরায়। মেয়েটি লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে, দু পায়ের নখগুলোর উপর অত্যাচার চালাচ্ছে, দু হাতে জামা ধরে মোচড়ায়। ইরফান মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়, শক্ত কণ্ঠ বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ঢোক গেলে এসব কানে যাচ্ছেন না তার এখন। তার তো ইহজীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দু হাত গুজে ধরে বেশ কয়েকবার মায়ের মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে রাখে। মায়ের হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি, শাড়ি পরছো কেমন? মায়েরা মাথা তুলে দেখায়, জিভ দিয়ে বারবার ঠোঁট ভিজায়। ইরফান মায়েরার নত মাথা, হাত কষল না, বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে, অতঃপর ঠান্ডা গলা বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক হট। মায়ের চোখ মেলে দেখায়, কি বললে? আবার বললো, আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পর এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জায় পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকালো, দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা কোমরে দু হাত রেখে বলল, কি বললেন? ইরফান হয়তো শুনল না মায়ের কথা, নড়চড়বিহীন মায়ের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে, বিমোহিত দৃষ্টিতে। মায়ের পানে নিবন্ধ রেখে বলে, ঘুরে ঘুরে হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন বার্ডফ্লাওয়ার। মায়েরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে, ভুরু কুচকে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মায়ের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা রাখে, শক্ত করে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো, স্টুপিড। মায়েরা মুখ বাঁকায়, এগিয়ে গিয়ে বিড়াল বাচ্চাটাকে কোলে তুলে নেয়। মায়েরা কোলে বিড়াল দেখে ইরফান ভুরু কুচকে যায়, গম্ভীর গলা বলে, এটাকে কোলে নিয়েছো কেন, স্টুপিড? ফেলো এটাকে, কত জীবাণু আছে এদের বটিতে, কোনো আইডিয়া আছে? মায়েরা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, বাড়ি গিয়ে গোসল করে দেবো, ওকে বাড়ি দিয়ে যাবো। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার 2 আঙ্গুল দিয়ে চিমটে দিয়ে ধরে। বিড়াল মিউ মিউ করে ওঠে। মায়েরা চেয়েছি বলে, হায় হায়, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বাঁ হাতে মায়েরার হাত টেনে সরিয়ে বিড়াল ছানা টুটি ধরে মাটিতে নামিয়ে দিল। এরপর মায়েরার হাত ধরে হাঁটা দেয়। মায়েরা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি ওকে নিয়ে যাব। উহ, নির্দয় লোক, বিড়াল ছানাটার প্রতি মায়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মায়ের দিকে এগিয়ে আসে। মায়েরা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম? ওকে আমার কাছে রাখবো। ইরফান গম্ভীর বলে বলল, নো। মায়েরা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাবই না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে গেলে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে বলে, কি করছেন, ছাড়ুন, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গায় থেকে মানুষের মধ্যে আসে। মায়ের লজ্জায় কুকড়ে যায়, মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দিন। ইরফান বিরক্তি ঘটে বলে, আমার কাজ আছে, বাদরামি করবেন না, নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামবো। মায়েরা ঢোক গেলে ইরফানের বুক দু হাতে চেপে ধরে, আপনি আপনার কাজে যান, উফ, আমায় নামিয়ে দেন। ইরফান কিছু বলল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মায়েরা আশেপাশে অনেক মানুষ দেখলো, তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কী করে। মিড়মিড় করে বলে, আমি নিব না বিড়ালকে, এইখানে অনেক মানুষ, নামিয়ে দেন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকগুলো, শাট আপ, আমি অন্যের বউকে কোলে নিয়েছি, স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়।
দোয়া করছে এই গ্রামের চেনা যেন কেউ তাকে না দেখে, ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝে কেউ একজন বলে ওঠে, কিরে তুই মাইরে না? কথাটা মায়ের কানে যেতে মায়ের চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায়, যেন ভিতরে ঢুকে যেতে চাইছে। তাহলে আর কেউ তাকে চিনবে না। ইরফান তার হাঁটা থামায়নি, বাইরেও মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ লুকিয়ে বা হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন মায়েরে নয়, হয়তো হলে তো কথা বলতো। মায়েরা ভাবছে ইরফানের গায়ে কি মেখেছে, এটা সে শুনবে ইরফানের থেকে। তার তো এমন সুন্দর স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছা করছে। চোখ বুঝলো মেয়েটা, যদি ঘুমাতে পারতো এখানে, কিন্তু খাবিশ লোক একটু পরে তাকে ছুঁড়ে ফেলবে। ইরফান চোখ নামিয়ে মায়ের দিকে তাকায়। ঘুমিয়ে গেল নাকি? এই বাদরে 1 সেকেন্ড চুপ থাকলে ঘাবলা লাগে। ভাবনার মাঝে মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, আমায় নামিয়ে দিন। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়ের মনে মনে বলে। ইরফান রেগে মায়ের পিঠের নিচে ধরে রাখা বা হাতে মায়ের মুখ থেকে তার বুক চেপে ধরে। মায়ের করে। কি পরিমাণ খাবিশ লোক, তাকে নিঃশ্বাস নিতেও দিচ্ছে না। দু হাতে ইরফানকে ঠেলে। ইরফান হাত খানিকটা আলগা করে মায়েরাকে ছাড়ে। মায়ের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইচ্ছে করলো এই খাবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কী সব কোটফোট পরনে বলে সেটা পারল না। দম বন্ধ লাগছে না বলে আরামে চোখ বুঝলো, মিটিমিটি হাসলো। এই লোককে অনেক সহজে রাগানো যায়। কি সুন্দর স্মেল। বা হাতের কোটের একটুখানি আলতো করে আঁকড়ে ধরে অনিচ্ছায়। ইরফান তাকালো মাহিরার হাতের দিকে। মাহিরার পিছনে, মাথার পিছনে থেকে তার হাত আলগা করে দিল। তবে মাহিরা সেভাবে চোখ বুজে থাকলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মাইরেকে নামিয়ে দিল। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলা বলে, সব গুছিয়ে না ফার্স্ট। মায়েরা অবাক হয়ে বলল, কেন? কোথায় যাব? বাসায়। মায়েরা বুঝলো ইরফান বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। সেই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে। মিন্তনি ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে, তাছাড়া শুদ্ধ ভাইয়ের বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলল, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমকে বলে, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। মায়েরা বিরক্ত হলো, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে। এই জেল, ওই জেলখানায় আমার ভালো লাগে না। আবার কবে আসতে পারবো এখানে কে জানে। আমি আজকে যাব না। ইরফান শক্ত চোখে মায়ের তাকায় মায়ের দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলো। কল রিসিভ করে কথা বলে ব্যস্ত। মায়েরা ইরফানকে দিকে চেয়ে আছে। আর খুব খারাপ লাগছে এখন। ওই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না। দিবে নাই তো। একটু আগে তো বললো তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতেও মায়েরা চোখে পানি আসলো। পাষাণ লোক ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড়বিড় করে বলল। ইরফানের কথা বলতে বলতে মায়েরার দিকে চোখ পড়ল। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে দ্রুত দুপা এগিয়ে এসে মায়ের গালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করলো, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মায়ের পানে। কিছু সময় কিছু বলে না। ফোনের ওপাশে ব্যক্তি বলে ওঠে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক বলে কল কেটে দেয়। মায়েরা বুঝলো না ইরফান কি তাকে নিয়ে যাবে, আজ থাকতে দিবে না। ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে উঠো। মায়েরা কথা বলে না, প্লিজ, একদিনে তো থাকতে চেয়েছি, কালকে চলে যাব সত্যি। ইরফান মায়ের ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলে, যাচ্ছি না। মায়েরা খুশি হয়, সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়, এই মেয়ে তো কাঁদলো আবার হাসলো, বিড়বিড় করলো পুচকি। মাইরা বাড়ির ভেতরে যেতে নিলে ইরফান হাত ধরে টেনে মায়েরা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব, হাত ছাড়ুন, আপনার সাথে গাড়িতে যাব না, ভ্যান নয়তো রিক্সায় যাব, আপনি ঘুমান। ইরফান বিরক্ত হলো, রেগে বলে, আমার সাথেই যাবে তুমি। মায়েরা মন খারাপ করে, গ্রামের মেলায় এই গাড়ি করে যাবে ভাবতে অসহ্য লাগে। রেগে বলে, উফ, আমি গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়, এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে, ইটস ওকে, রিক্সায় চলো। মায়েরা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিস্কায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে, আসলে রিস্কায়ও কখনো ওঠায়নি।
ছোটবেলায় তো গাড়ি চলাচল করে অভ্যাস, কিছু বলল না মায়েরাকে। মায়েরা হাত ধরে হাঁটা ধরে পিছু পিছু চুপচাপ। মায়েরা পিছু পিছু যায়, রিক্সায় এক কোণে মায়েরে বসে যায়, পাশে ইরফান। ইরফানের মনে পড়ছে সে পড়ে যাবে। একটু পর মায়ের দিকে রেগে তাকাচ্ছে। মায়েরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসলো, এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিক্সা থেকে নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মায়েরা চোখ বড় বড় তাকায়, চেঁচিয়ে বলে, এই মামা দাঁড়ান দাঁড়ান। এরপর মায়েরা রিক্সা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মায়েরা হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মায়েরা আর কিছু বলল না। তার ইচ্ছে ইহজীবন পূরণ হবে না, থাক, তাকে মেলায় নিয়ে যাবে, এটাই অনেক। গ্রামের মেলা খুব সাদাসিধে, তবে মায়েরা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলা এসেছে, মন জুড়ায় যায়। মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়। হঠাৎ তার সেটা খুঁজছে আশেপাশে। অনেক দিন আছে এখানে। নাগরদোলা মিম থাকলে উঠতো, দুজনে দুজনকে সাপটে ধরে চিৎকার করতো। ভয় পায় তবুও ওঠে, মজাই আলাদা ভেবে হাসলো। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বুলে। কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ। এই বাচ্চা চক্করে তাকে কি কি যে বাচ্চা মেয়ে সামলাতে হবে আল্লাহ জানে। মায়েরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাঁপড় পেয়ে যায়, দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে, আঙুল দিয়ে পাঁপড় দেখে বলে, কিনে দিন। ইরফান অবাক হয়ে মায়ের দিকে চেয়ে বলে, বিস্ময়কর বলে, ইউনো, তুমি আসলে পুচকে। মায়েরা ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খেতে চাইলে সে বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলে, আপনি কিনে দিবেন? ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানদারের দিকে। ফোনে কল আসায় মায়েরাকে বলে, এখানে ওয়েট করো, আমি আসছি। মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়, হাতে একটা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মাঝে পিছন থেকে ডাক শুনতে পায়, হে বেরবিডল, বারবিডল। মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়, এই ছেলে এখানে করো। নাসিম হেসে বলে, কেমন আছো বারবিডল? মায়ের রাখতে গিয়েও রাখলো না। এটা তো ইরফানার সুদ্দর ফ্রেন্ড, আর লোকটা জানেই তো ইরফানের বউ, তাই কিছু না বলে ভালোভাবে উত্তর দিল, ভালো। নাসিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে তো নতুন বউ লাগছে, কিউট বারবিডল। মায়েরা কিছু বলল না। নাসিম আবার বলল, কী খাও? এটা পাঁপড়। নাসিম কিছু একটা ভেবে বলল, ওয়েট আসছি। একটু পর ছোট্ট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়ের পাশে দাঁড়ায়, হাতে ব্যাগ। মায়ের দিকে তাকিয়ে দিলে মায়ের ভুরু কুচকে তাকায়। নাসিম হেসে পড়ে, নাও, এসব তোমার ফেভারিট, জানি, ফিরিয়ে দিও না। আমি কিন্তু ইরফান শুদ্ধর ফ্রেন্ড। মায়েরা নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথা মৃদু হেসে বলে, থ্যাংক ইউ। আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট? নাসিম এক চোখ টিপে বলে, ওইভাবে আশেপাশে তাকিয়ে বলে, কার সাথে এসেছো? মায়েরা বলতে নেয়, তার আগে নাসিমকে কেউ ডাকলে ছেলেটা চলে যায়। বাই বাই বারবিডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যাও। বলতে বলতে চলে যায়। মায়েরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট, বাইরের সব খাবারই রে তার ফেভারিট। বাড়ির কোনো খাবারই ভালো লাগে না। পাঁপড় খাওয়া শেষ, ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে এ কয়েকটা চিবায়। তখনই তার সামনে এসে দাঁড়ায় ইরফান। মায়ের ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগে ইরফান গম্ভীর করে বলে, এসব কোথা থেকে পেলে? মায়ের মুখের টুকু না গিলে বলে, আপনার বন্ধু এসে দিয়ে গেছে, উনি খুব ভালো মনে হয়, একটু মজা করে হয়তো। দেখুন, আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিছে। ইরফান অবাক হয়, শুদ্ধ তো এখানেই নেই। রেগে বলে, কোন ফ্রেন্ড? মায়ের নাম পড়ে না, কী জন্য নাম বলেছিল একটু ভাবতে ভাবতে মনে পড়ে, ওই তো নাসিম। কথাটা বলার সাথে সাথে ইরফান চোখে মুখে মুহূর্তে ক্রোধ জমা হয়। শক্ত মুখে মায়েরার দিকে ছুটে আছে, হাতের সব আইসক্রিম চকলেট ছুঁড়ে ফেলে। দু হাতে মায়ের গাল চেপে ধরে শক্ত হাতে হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কী হয় অন্যের চকলেট মুখে দেওয়ার? ফেল মুখ থেকে এসব, এই স্টুপিড, ফেল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতে 3 আঙ্গুলে মায়ের মুখে ঢুকে মায়ের মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মায়েরা খুব খুব করে কেসে ওঠে। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে, অপর পাশ দিয়ে মায়েরা মাথা নিচু করে নেয়। মায়ের মুখের সামনে ডান হাত চেপে দাঁতে দাঁত চেপে বলে, সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না, স্টুপিড গার্ল। মায়েরা হতভম্ব। তার সাথে কী হচ্ছে? এই লোক পাগল? তার সামনে হাত পেতে পেতে বলছে থুতু ফেলতে, পাশেই তো মাটি।
কি হলো, কথা কানে যায় না? থাপ্পড় খাবি? মায়েরা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে, এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে, সো হাট, আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলছি, হারিয়াপ। মায়েরা কি করবে ভেবে পায় না। ইরফান আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের উপর থুতু ফেলল। ইরফান শক্ত মুখে ভেবে চেয়ে আছে মায়ের দিকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকে মিনমিন বলে ফেলছি। ইরফান তার বাঁ হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মায়ের দিকে চেয়ে রেগে বলল, এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলছি, ফেল স্টুপিড। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়, তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে। ইরফানের ধমকে আরও খানিক থুতু ফেললো। এরপর ইরফানের দিকে তাকে মিনমিন করে বলল, আর নেই, সত্যি বলছি। ইরফান বোধহয় কিছুটা শান্ত হলো, মায়েরাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ শুদ্ধর সাথে মিশে আছে। ইরফান হাত ঝাড়া দিল একবার, এরপর মায়ের মুখ চেপে ধরে বলে, হা কর, আমি চেক করতে দে। মায়ের কিছু বলতে নিলে ইরফান রেগে বলে, জাস্ট একটা কথা বলবি তো থাপ্পড় দিয়ে এক্ষুনি শব্দ ফেলে দিব, এসব খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়ের ঢোক গেলে সত্যি সত্যি হা করলো। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলো মায়ের মুখের ভিতর। মায়ের আশেপাশে তাকালো, অনেকে অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেরই একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকের সাথে আসলো, সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না। এদিকে মায়েরা হাঁ হয়ে থাকতে থাকতে চাপা লেগে যায়। হা করা মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকে মায়েরা ঢোক গেলে বলে, পানি কিনে আনুন, কুলি করে নিলেই তো হয়, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশের দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়ে বোতলের মুখ খুলে ছিটকে ফেলে। এরপর বোতলের মায়ের দিকে এগিয়ে শান্ত কণ্ঠে বলে, মুখ ধুইয়ে নাও ভালোভাবে। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগের ভয়েসের টোনে মায়েরা অন্তরাত্মা কেঁপে উঠেছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা কিছু বলে না। ইরফান হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের দিকে তাকায়। তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে। আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফান এগিয়ে বোতলটা এগিয়ে দিয়ে বলে, আগে আপনার হাত ধুয়ে নিন। ইরফান রেগে যায়, মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মায়েরা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল। এরপর বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। ইরফান ভুরু কুচকালো, তবে কিছু বলল না। মায়েরা তার ডান হাতে বোতলে পানি ঢাললো, বাঁ হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুইয়ে নিল। এরপর ইরফান মায়েরার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থান ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়েরা মাথা থেকে আরও নিচের দিকে আঁচল টেনে দেয়। মায়েরা পিছন দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতেই পাচ্ছি না, হাঁটবো কী করে? ইরফান রেগে বলে, আর একবার যদি দেখছি শাড়ি পরে বাইরে বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে। মায়েরা মাথা নিচু করে নেয়। উহ, এই লোক সেকেন্ডে সেকেন্ডে পাল্টিবাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে কোলে নিলে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে বলে, আল্লাহ, এই লোককে একটু বুদ্ধি দাও। রেগে বলে, কি করছেন? ইরফান মায়েরাকে টেনে তার দিকে এগিয়ে এনে শান্ত গেলে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগাচ্ছ কেন? মায়েরা মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগে তো বললে দেখতে পাচ্ছ না? মায়েরা বিরক্ত হয়ে বলল, আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথে চোখের পলকে মায়ের ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়ের চোখ বড় বড় করে তাকায়। সে ভাবলো এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টো। মায়েরা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে ভাবতেই লজ্জায় সিটিয়ে যায়। বিড়বিড় করে বলে, আর জীবনে এই লোকের সাথে গিয়েছি? মায়েরা চুপচাপ গাড়িতে বসেছে। ইরফানের ফুপির বাড়ি গিয়ে শুধু কোনো রকম বলে এসেছে, চলে যাচ্ছে। এরপর চলে আসলো, তার কোনো কথাই শুনলো না। শাড়িও পাল্টাতে দেয়নি। চকলেট আইসক্রিমগুলো সব ফেলে দিছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারল না। সব মিলে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশে ছিটে চুপচাপ। আর চোখে ইরফানের দিকে তাকায়, কেমন গম্ভীর হয়েছে। এটা তো নতুন নয়, লোকটা এমনই। চুপ না থাকতে পেরে বলল, চলুন না, শুদ্ধ ভাইয়ের বউকে দেখে আসি। ইরফান বিরক্ত করে বলল, শুদ্ধর বউ এখানে নেই। যা জানো না সেটা বারবার বলছো কেন? মায়েরে বোঝানোর স্বরে বলে, সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ের বউ এই গ্রামের একটা মেয়ে। ইরফান ধমকে বলে, শাট আপ অল
টাইম বাজে না বকলে হয় না তোমার। মায়েরা মুখ ফিরে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যে বলবো কেন? শুদ্ধর মাতই তাকে বলল। দুপা সিটের উপর তুলে জানলার দিকে মুখ করে বসলো। ইরফান আর চোখে একবার তাকায়, এরপর আবারও গাড়ি চালানো মনোযোগ দেয়। মায়ের সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়লো। মাটিতে সব কিভাবে পড়েছিল, এখনো কি আছে নাকি কেউ তুলে নিয়ে গেছে? আবার ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলল, অতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন ওখানে, ওগুলো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষলো। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাতে স্টিয়ারিং রেখে মায়েরার দিকে শক্ত চোখে তাকায়। মায়েরা আমতা আমতা করে মিনমিন গলে বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়ের হাত থেকে চোখ সরিয়ে নেয়। সিটে মাথা এলিয়ে চোখ বুজে বা হাত চোখের উপর রেখে বিরক্তির শ্বাস ফেলে। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়েরা দু হাত সিটের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডি পেন হচ্ছে। জাস্ট ফর ইউ স্টুপিড। মায়েরা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে। বারবার ঢোক গিলছে। শাড়ির যা ইচ্ছা তাই অবস্থা। ইরফান মায়েরা ভীতি চোখ জোড়ার পানে দৃষ্টি রেখে ফোঁস করে শ্বাস ফেলে মায়েরা গেলে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়েরা বারবার চোখের পাতা বন্ধ করে খুলে ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মায়েরা কেমন যেন নিজেকে পাগল পাগল লাগে। এই লোকের হঠাৎ হাই লেভেল রেগে যায়, আবার হঠাৎ কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে সিটে ঠিক করে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগেও না, আর একটা কথা বলে স্কচটা লাগিয়ে রাখবো মুখে। মায়েরা মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি স্কচ টেপ লাগিয়ে দেবে। তার প্রমাণ সে কতবার পেয়েছে, এর আগে কত শতবার। মন খারাপ করে জানলার দিকে মুখ করে বসলো। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি হলো। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা বারবার জানলার সাথে কপাল লেগে যায়। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়ের দিকে। মেয়েটা শরীর ছেড়ে ঘুমিয়েছে। ধাক্কা খায় তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করলো। এরপর এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফেরায়। মায়েরা হেলে ইরফানের বুকের উপর। ইরফান তাকায় মায়েরার মুখ পানে। বাচ্চা মেয়ের কমতি নেই মায়েরার মাঝে। ঘুমিয়ে আরও বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে উঠল। তবে মায়েরা স্নিগ্ধ মায়াময়। তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখাবয়ব তাকিয়ে থাকে মায়েরা। ফোলা ফোলা গাল, বদ্ধ চোখের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দু হাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়েরা হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো, ভুরু কোঁচকালো। এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়েরা ঘুমের মাঝে নড়েচড়ে ওঠে। ইরফান ঘেমে গেছে, তবে এসি ছাড়েনি। মায়েরা উসকুস করতে করতে চোখ নামিয়ে নেয়। বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোড়ায়, ডান হাতে উল্টো পিঠে মায়েরার গলা চেক করে। ঘেমে গেছে, এই জন্য ছটফট করে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছে তাকে জ্বালাতে, ব্যাস, আর কিচ্ছু করতে না। এবার এসি ছিল। কসরত করে গায়ের কোট খুলে মায়েরাকে ঢেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়েরা পিট করে চোখ মেলে তাকায়। সে কোথায় এটা বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে গেছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সেই স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাঁধে। ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার কোটফোট হবে। কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো। এটা যে গাড়ি নয় খুব ভালোভাবে বুঝলো, ঘরই হবে। কিন্তু এখানে আসলো কি করে? এই ঘুটঘুটে অন্ধকারে মেয়েটা একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমলো। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের জ্বালালো। ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টে ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না। অনেক চেষ্টা করলো তবুও পেল না। মেজাজ খারাপ হলো। এই লোক তাকে এই ঘরে আটকে রেখেছে। কোথায় গেছে? এগিয়ে গিয়ে বেডের উপর পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়েরা এই ঘরের ভীষণ অপছন্দের। অনেক সুন্দর গোছানো আর কেমন সাদা করে জিনিস বানানো। দেওয়ালে এক কোণায় নজর পড়ল। ভুরু কুঁচকে যায় মায়েরা। বেড থেকে নেমে এগিয়ে যায়। সাদা দেওয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটা ডোর।
মায়েরা অবাক হলো। ঘরের ভিতরে যায়, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়েরা চোখের ডোরে সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খুলে না। মায়েরা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ। পিছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে, "কি করছো?" মায়েরা দ্রুত পিছু ফিরে নেয়। ঢোক গেলে ইরফান এগিয়ে বসলো, "হোয়াট? এখানে কি করছো?" মায়েরা আমতা আমতা করলো, "আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো, এর ভিতরে কি আছে?" ইরফান ভুরু কুচকে তাকায় মায়েরার দিকে, ঘুমন্ত ফোলা ফোলা। মায়েরার মুখে কেমন করে তাকিয়ে দেখে মায়েরা ঢোক গেলে বলে, "কি আছে এখানে?" ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরার সামনে দাঁড়িয়ে, মায়েরার ডান পাশে টেবিলে তার ঘড়ি রেখে মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা পিটপিট চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরা থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে ডান হাতে বুড়ো আঙ্গুল প্যান্টের পকেটে রেখে গম্ভীর গলায় বলে, "আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে। তুমি ভুলেও এর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড?" মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, "আপনি আগেও একটা বিয়ে করছেন? তাহলে আমায় বিয়ে করলেন কেন?" ইরফান বিরক্তিতে চোখে মায়েরার দিকে চেয়ে বলে, রেগে বলে, "মাই উইশ।" মায়েরা রেগে বলে, "আপনার ইচ্ছে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করছেন, আবার বলছেন আপনার ইচ্ছা?" ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, ঠোঁট বাঁকায় একটু, মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্ত কণ্ঠে বলে, "বেরাও এখান থেকে, স্টুপিড!" মায়েরা ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক! কিছু বলতে নিলে ইরফান মায়ের হাত ধরে তার ঘর থেকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, "5 মিনিটে কফি চাই, গো!" এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের বদ্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে বলে, "অসভ্য লোক! তাকে মিথ্যে বলছে আরেকটা বউ আছে, দিবি না কফি, সারাদিন কফির শোকে মরে যাবে। যাক, তবুও সে কফি দিবে না।" বিড়বিড় করতে করতে নিজের ঘরে চলে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগছে তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এ- এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজানো, পুরোনো আলমারির সমান। আর ইট যেভাবে সাজিয়ে রাখা হয় ওভাবে রাখা। আর একটা পাশে দেখলো বিশাল আলমারির মতো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো আলমারি দেখতে ভীষণ সুন্দর, সিলভার কালারের মসৃণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুললে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মায়েরা। মায়েরা কেঁপে ওঠে, ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল, ভেতরে তাকিয়ে দেখলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়েরা আর কৌতূহল দমাতে মাঝামাঝি তার ড্রয়ার খুললো। অবাক হলো, এইখানে আইসক্রিম! একে একে সবগুলো ড্রয়ার খুলে বলে, সব বাক্সে আইসক্রিম। কত ধরনের আইসক্রিম আছে মনে হয় না, কোনটা বা বাদ। সে জীবনে দেখেনি এসব আইসক্রিম। মায়েরা হা করে তপ্তা খেয়ে চেয়েছে, মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেল। উপর থেকে 4 কোনো বক্স পড়লো। এরপর হাতে নিয়ে বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখলো চকলেট। মায়ের হা করে চেয়ে আছে, এসব কি? তার মানে কি এইসব বাক্স ভর্তি চকলেট? মায়েরা তব্দা খেয়ে মাটিতে বসে রইল। ভাবছে এসব কে আনলো। কিছু মনে পড়তে দ্রুত উঠে দাঁড়ালো। পরনে এলোমেলো শাড়িটা বদলে গোল জামা, পায়জামা আর ওড়না পরল, 3টে কালো রঙের। মায়েরা প্রায় 90% জামা এই ধরনের, গোল জামা, সাথে চুড়িদার, পাজামা আর ওড়না, 3টে একই রঙের। মায়েরা ভালো লাগে এই ধরনের জামা। কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ ঈশার নামাজ আদায় করে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে, 9টা পেরিয়ে গেছে। নামাজ শেষ করে থেকে বেরিয়ে ইনায়ের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রুমা নামাজের সাথে দেখা হয়। মায়েরা এগিয়ে গিয়ে বলে, "কেমন আছেন মা?" রুমা নামাজ অবাক হয়। মায়েরাকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়েরা এর আগে হয়তো মা ডাকেনি, তার মনে পড়ে না। মৃদু সবাই বলে, "ভালো, খেয়ে নাও।" মায়েরা হাসি মুখে বলে, "আপনারা খেয়েছেন? না? আচ্ছা, ইনায় আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো।" রুমা নামাজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন, "যাও।" "আপু কী করো?" ইনিয়া এগিয়ে এসে মায়েরাকে দেখে হেসে বলে ওঠে, "অবশেষে আসলে।" মায়েরা হেসে বলে, "বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি, তোমরা কেউ ডাকলে না?" ইনিয়া হেসে বলল, মায়েরার হাত ধরে বলল, "আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিল, বুঝলে?" মায়েরা রেগে বলে, "হ্যাঁ,
তোমার ভাই একটা খাবিশ আমাকে আটকে রেখেছে। তোমার ভাইয়ের ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়ের কথা শুনে ইনি অবাক হলো, বলল কিসের গুপ্তঘর? ঘরের ভিতরে আরেকটা ঘর। ইনিয়া মৃদু হেসে বলে, ওটা তো আমরা জানি, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না এখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরে কাটে। তাছাড়া ভাইয়া মায়েরা ইনিকে থামিয়ে দিয়ে বলে, ওসব বাদ দাও, শোনো আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার ঘরে আইসক্রিম, ফ্রিজ, সাথে সাথে এত চকলেটের বাক্স। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনিয়া চিন্তিত হয়ে বলল, না তো, এই ব্যবসা কেন করবে আব্বু? আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মায়েরা অবাক হয়। ওমা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরে দোকান বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলে, আমি বুঝতে পেরেছি, তোমার জন্য 2 দিন পর বিয়ে, এই জন্য সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চা আসে তাই। ইনি হেসে পড়লো, আরে না রে পাগলি, ভাইয়ের খেয়ে দিয়ে কাজ নেই, এসব কাজ করবে। কেন এনেছে ভাইয়ে জানে। আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা, অনেক মজা, আগে কখনো খাইনি। কোনটা হয়তো রেখে আসেনি ভাইয়া। সব ধরনের চকলেট আইসক্রিমে আছে বোধহয় ওখানে, কিছু বাদ নেই। মায়েরা মাথা ঢুকলো না ইরফানের কাছ। তবে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আইসক্রিমের জন্য খুব মন খারাপ লাগছিল। এসব রেখে বলল, আপু, তোমার অনুভূতি বলো, তোমার বিয়ে আর 2 দিন লাগছে। ইনা খানিকটা লজ্জা পায়। মায়েরা চোখ ছোট করে বলে, কি লজ্জা পাচ্ছ আপু? মায়ের ইনা মায়রার কান টেনে বলে, এই মায়েরা আমাকে জ্বালাবে না কিন্তু। মায়েরা হেসে বলে, ইনা প্রসঙ্গ পাল্টে বলে, জাহারা আপু আসবে একটু পর। কালকে আমাদের সব কাজিনরা আসবে, তোমাকে দেখার জন্য সবাই মুখে থাকবে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ের একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে, বুঝেছি বুঝেছি। ইনা হেসে মায়েরার হাত ধরে যায়। তা জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে। জাহারার মা জাহারা দুজনে এসে বলল, রুমা নিজেও বেরিয়ে এসেছে জাহিদকে ভেতরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে যেতে বলছে। তবু জাহিদ কিছুতে আসলো। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়ে যেতে ভেতরে আসলেন। যাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ করে নেয়। যাহারা ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরে আসতে তার মা থাকলো। উপরে উঠতে না উঠতে নাকি কষ্ট হচ্ছে, কোমর ব্যথা। যাহারা আর কোনো উচ্চবাক্য করেনি, যদিও তার ইচ্ছে ছিল আগেরবারের মতো ইরফানের পাশের ঘরে থাকার। তবে মায়ের অসুস্থতা তো দেখতে হবে। যাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনিয়া আর মায়রাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনিয়া জাহেরাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেকদিন থাকবে। জাহারা এসে বলল, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস? ইনিয়া মন খারাপ করলে, থাক, তোমরা অনেক আমাকে এক্ষুনি বের করছো, আমি আমার ইচ্ছে অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলো। মায়েরা আর জাহারা দুজনে হাসে ইনিয়ার কথায়। জাহারা মায়েরার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মায়েরা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু কেমন আছো? মায়েরা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়েরা জাহারার দিকে তাকিয়ে ধরতে গেলে জাহারা মায়েরাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়েরা মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়েরা বুঝতেও একটু কষ্ট হলো না। গতবার এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতে দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মন ভালো করে দেবে। এটা ভেবে আবারও বলে, আপু তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দিব। যাহারা বিরক্ত হলো, এই মেয়ে দেখলে তার গায়ে আগুন ধরে। বিরক্ত মাখা কণ্ঠ করলো, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ না, মাথা ধরিয়ে দাও তুমি। জাহেরা কথা শুনে মায়রার মুখ অপমানে থমথমে হয়ে গেল। মুখ থেকে হাসি মিলিয়ে মাথা নিচু করে নেয়। ইনিয়া নিজেও অবাক হয় জাহেরার ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়ের সাথে জাহেরার এমন ব্যবহারে। যারা খুব ভালো মেয়ে, খুবই মিশুক, শুধু মায়েরার ক্ষেত্রে এমন করে। দোতলা থেকে ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে ভেসে বলে, কফি চেয়েছি আমি। মায়েরা সহ যাহারা ইনা মাথা উঁচু করে তাকায়। ইরফান মায়েরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে, সে তো ভুলেই গেছিল কফির কথা, মনে থাকলেও দিত না। খাবিস লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যে বলছে, সেও দিবে না কফি। যাহারা এসে বলল, 2 মিনিট ওয়েট কর ইরফান ভাই, আমি আনছি।
ইরফান মায়েরা থেকে চোখ সরিয়ে জাহেরার দিকে তাকালো, আশেপাশে চোখ বুলিয়ে বলল, জাহিদ কোথায়? জাহেরা উত্তর দেয় না। ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়ের নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে বলে, গুড জব। মায়েরার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহেরা দ্রুত পায়ে রান্নাঘর গিয়ে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। পিছন থেকে রুমানা এসে বলে, আরে তোকে যেতে হবে না, ওদের কাউকে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি যাই খালাম্মা, কিচ্ছু হবে না। রুমানাজ বোধহয় বুঝলেন জাহারার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভুরু কুচকে চেয়ে দেখলো জাহারাকে। কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করে কথা বলে, শুধু সেই প্রবলেম ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবে নিজেকে দুটো চড় মারতে ইচ্ছে করলো। এটা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে যাহারা উৎফুল্লর মুখ দেখলো। সে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। একটার কাছাকাছি। মায়েরা ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এসব হচ্ছে। পড়া থাকলেও বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো, এরপর চকলেটের বাক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বাক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখো, এরপর চকলেট ছেড়ে খাওয়া আরম্ভ করলো। এর প্রায় অনেকগুলো খেয়েছে একটু সময়। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি? ইরফানের গম্ভীর স্বর কানে আসলে মায়েরা অবাক হয়ে সামনে থাকে, মুখ ভর্তি চকলেট। কোনো রকমে মুখের টুকু গিলে আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভিতরে সে মায়েরার দিকে তাকিয়ে ডান পা পিছনে দিয়ে দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে। ইরফান এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভুরু কুচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছে কেন? গরু থেকে মানুষ হব না? মায়েরা রেগে বলে, আমাকে একদম গরু বলবেন না। আমার কথা আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের চকলেটের প্যাকেটে চকলেট আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান এক সেকেন্ড সময় নষ্ট না করে দু হাতে আজরে মায়েরার গাল ধরে মাথা ঝুঁকে মায়েরার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের অংশ তার মুখে নিয়ে নেয়। মায়ের হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটার প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছু করলো না, শুধু মায়েরা টুকু মুখ থেকে তার মুখে পুড়ে নিয়ে মাথাটা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ে, মায়েরার পানে দৃষ্টি রেখে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতে বুড়ো আঙুল দ্বারা মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মায়েরা কিছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। পুরো শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। ইরফান মৃদু স্বরে বলে, ঘুমাও। মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবার ঠান্ডা গলা বলে, আরও চকলেট খাওয়াতে চেয়েছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়েরা মাথা নিচু করে দু হাতে ইরফানের পেটে ঠেলে কাপা গলা বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু, হাসলো বোধহয়। মৃদু স্বরে বলে, রাত জাগবে না। মায়েরা মাথা নিচু করে দ্রুত বলে, যান, আমি ঘুমাবো। ইরফান মায়েরাকে তীক্ষ্ণ চোখে অবকলন করে মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক হট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলা বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে। ফজরের নামাজ পড়ে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করে, এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল আইসক্রিমও খায়। কেসে নিল একটু, তাকে ইচ্ছে দমল না, ঝটপট মন দিয়ে খায় সব। রাতের আধারে মিলি আলো ফুটতে শুরু করছে। মায়েরা ব্যালকনি দিকে বসে। সকালে সেই আবহাওয়া ভীষণ পছন্দ। মায়েরা চুপচাপ বসে আছে। মায়ের কথা মনে পড়লো। তার ব্যথিত মনে প্রশ্ন দেয়, আচ্ছা, সে যদি নিজের মা হতো তবে মায়েরা কি একটু খোঁজ নিত? নিত হয়তো। তার বাবা থাকলে হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকে তো ছোট থেকে মা জেনে এসেছে, কম হলেও আদর করতো। একটু বড় হতে কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়েরা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবারও কি খোঁজ নেওয়া যায় না? সে তার আর যাবে না ওখানে। তার সৎ মা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দিতে?
কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ল। আকাশে চেয়ে থাকে। তার নিজের মাকে সে দেখতেই পায়নি। এখন সৎ মা পর হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইস, একবার যদি দেখতে পেত, আসল মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসল। বাবা মায়েরা কেন তার বাচ্চা রেখে চলে যায়? একটুখানি ভাবলো না বাচ্চাটা তার হারানো বাবা মাকে কতখানি মিস করবে? গালে গড়িয়ে পড়া পানি দু হাতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রুমে নওয়াজ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদ অভ্যাস হয়ে গেছে। সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন। একা একা চা বানিয়ে নিল বেশ অনেকটা। মোট 4টে কাপ চা ঢালে। এরপর একটা ট্রেতে 2টো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথম রুমা নওয়াজকে পেয়ে মায়েরা 1 কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক। সে চা বসাতেই যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নওয়াজ কিছু বলল না। নীরবে চায়ের কাপ নিয়ে এলো মায়েরা থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করলো, দুই মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়েছে। সেদিন থেকে এসেছে, কোনোদিনও ভুল করে মা ছেলে কাউকে একটু হাসতে দেখল না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নওয়াজকে চায়ের কাপ এগিয়ে দিল। তারেক নওয়াজ মায়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে, বাঁ হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসে মৃদু শেষে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন জানি ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়া চায়ের কাপে একবার চুমু দেয়। এরপর মায়ের মাথায় হাত বুলে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হচ্ছে। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারে না। তারেক নেওয়াজ হাসলো। তিনি তার ছেলের মায়েরার প্রতি এত চিন্তা, মায়েরার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়েরাকে এখানে আনার কথা ইরফান বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মায়ের এক্সাম শেষ হলে আরও কয়েকদিন গ্রামে থাকবো, ভালো লাগবে মেয়েটা। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনে মায়েরাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলো, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল হয়ে পেলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলল, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নওয়াজ হাতের কাপ পাশে টেবিলে রেখে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতে ভুলে গেলে? শাশুড়ির কথায় মায়েরা মাথা নিচু করলো। রুমা নওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করছেন। তারেক নওয়াজ পাশ থেকে বলল, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়েরার মাথায় হাত বুলে বলল, আম্মু যাও ইরফানকে কফি দিয়ে আসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাস হিসাব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়, কফি বানানোর মাঝে 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। যারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটাং হয়ে শুয়ে আছে, 2 হাতে বুকে ভাঁজ, ডান পায়ের উপর বাম পা তুলে রেখেছে। নড়চড়বিহীন একদম শটাং হয়ে শুয়ে আছে। যারা হাতে কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে দাঁড়ালো। এই মানুষটা বিয়ে করছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনও মায়েরাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো জায়রা। নিখুঁতভাবে ইরফানকে অপকলন করলো। চোখে কোণে পানি। খুব কি ক্ষতি হতো এই মানুষটা তার হয়ে গেলে? সে তার ইরফানের পাশে মায়েরাকে সহ্য করতে পারছে না। ভীষণ কষ্ট হয় তার। বাঁ হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে মাছ অপলক ইরফান পানের পানে চেয়ে থাকে। মায়েরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জায়রাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়েছে। কি সর্বনাশ! এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? জায়রা ধীরে ধীরে এগিয়ে যায় ইরফানের দিকে। মায়েরা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না। চিৎকার চিল্লিয়ে ওঠে, জায়রা আপু, ভাইয়ারা! যারা ছিটকে বসা থেকে দূরে দাঁড়িয়ে যায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃদু আর্তনাদ করে। অবাক নয়নে মায়েরার দিকে তাকায়।
ইরফান ঘুম ভেঙে গেছে, চোখ মুখে অজস্র বিরক্তি, একটু নড়ল না, যেভাবে শুয়েছিল সেভাবে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বেঁকে দরজার দিকে তাকালে দেখলো মায়েরা কটমট দৃষ্টিতে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়েরা অমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামনে পেল, হোয়াট হ্যাপেন, চিৎকার করছে কেন স্টুপিড? মায়া ইরফানের ধমকে মায়েরা একটু শান্ত হয়, এগিয়ে এসে ইরফানের পাশে বেডের উপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ল। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়ের দিকে। মায়েরা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন, শুয়ে শুয়ে খান। ইরফান রেগে বলল, এই স্টুপিড, তার সাথে এভাবে কথা বলছো কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে মায়ের দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মায়ের বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর উপর রাখলো। গরম কফির গরম ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়, তবে নির্বিকার। বিরক্ত চোখে চেয়ে আছে মায়ের দিকে। জাহেরা উঠে বলল, এই মেয়ে, কফি গরম ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছে কেন? জাহেরার কথা শুনে মায়েরা অদ্ভুতভাবে তাকালো জাহেরার পানে। এত চিন্তা ভালো লাগে না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজের তো একটা ভাই আছে, ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে করুক, খালাতো ভাইকে এত দরদ দেখাতে হবে কেন? নিজের অগোচরে মেয়েটা কী যে ভাবছে সেটাই বুঝতে পারছে না। ইরফান মায়েরা শক্ত হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, কী প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন? মায়েরা ইরফানের উঠোর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করে বলে, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়েরার কথার ধরনে ইরফান ভঙ্গে যায়। এই মেয়ের কী হয়েছে? থতমত খেয়ে মায়েরার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাজে মায়েরা ভালো লাগলো ভীষণ। একটু আগে বিরক্তির মাত্রা বাড়লো। আর চোখে জাহারার দিকে দেখলো। যাহারা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মায়েরা ভুরু কুঁচকালো। এই মেয়ে তাকে নিয়ে প্রবলেমের ব্যাপারে বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়েরা। যারা কফির মগ এগিয়ে দিয়ে বললো, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়ের গাল থেকে হাত সরিয়ে জায়রার থেকে কফি নিল। অমনি মায়েরা মুখ কালো হয়ে গেল। জায়রার দিকে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জায়রা গলা ছেড়ে বসলো, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেড সাইডের উপর। বুড়োকে চুপলো, হোয়াই? যারা তার পা দেখিয়ে বলল, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জায়রার পায়ের দিকে। বিরক্তি নিয়ে ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলল, দুটো ঘর থেকে বেরো, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়েরা নীরবে সবটা দেখলো। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়ল না মায়ের মনে। তার সাথে তো এমনই করে, কিন্তু তার জন্য কেনা মলম জায়রাকে কেন দিল? এতেই মায়েরার অদৃশ্য মুখ কালো হয়ে গেল। যারা খুশি হলো ইরফানের এতটুকুতে। ইরফান কেমন তা জানে, তাকে মলম দিলে ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়েরা রাগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। বিড়বিড় করে বলল, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছো, কফির 14 গোষ্ঠী খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দেবো, খাবিস লোক। জায়রা মায়েরার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মায়েরার কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জ্বল করলো, আবার মলমও দিল। মায়েরা ইরফান ভাইকে নেয়নি, থাকে আলাদা, নামে নামে স্বামী স্ত্রী আছে। সেটাই যাহারা নিজে সুন্দর করে সরিয়ে দিতে পারবে। পায়ের জ্বলনি ফিল করতে পারলো না ভেবে সেভাবে উল্টে ইরফানের কথা ভেবে মুচকে মুচকে হাসতে লাগলো। এখানে আসার আগে ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতে ঘরের থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে মায়েরা রান্নাঘরে এক মুঠো মরিচ আর গুঁড়ো হাত ভর্তি এনেছে। যারাকে নিচে নামতে দেখে এগিয়ে এসে দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উকি দিল, না, ইরফান নেই, এখন তো ওয়াশরুমে আছে। মায়েরা ধীর পায়ে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেড সাইডে টেবিলের উপর কফি মগ নিয়ে এক মুঠো থাকা মরিচের গুঁড়ো মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে বলে, এবার মুজবে মজা, অন্যের কফি খাওয়ার স্বাদ মিটাচ্ছে, আমায় চেনে না, খাবিস লোক। হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টে ঘুরে দাঁড়ায়। ওই গোপন দরজা খোলা মনে। মায়েরা চোখ জল করে ওঠে। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুললে আবারও সামনের দিকে তাকায়, বন্ধ হয়ে যায়। মায়েরা ভুরু কুঁচকে তাকায়, কি হলো?
দরজায় হাতলে পুরুষালি হাত পড়লে মায়ের চোখ বড় বড় হয়ে যায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? মায়েরা ডোর লক করে দিয়ে মায়েরা পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়েরা গলার সুর মিলিয়ে বলে, তুমি? মায়েরা ঢোক গেল। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মায়েরা কেমন হাঁসফাঁস লাগছে, গরম লাগছে। তার মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়েরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে। মায়েরা ছটপটে উঠে উল্টে ঘুরে কোনোরকম ঠেলে ঠুলে, এ তো আরেক জেলা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়েরা ইরফানকে ঠেললে সরাতে চায়। ইরফান আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে আছে, গভীর গলায় বলে, নো। মায়েরা অসহায় লাগে, ধ্যাত, এ কোথায় ফেসে গেলাম? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে ইচ্ছে দিচ্ছে না, তা প্রশ্ন করুক। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভুরু কুচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে, আবারও থেকে উল্টো পাল্টা বলছে, অসহ্য লোক। ইরফানের গম্ভীর মুখাভাবে শক্ত চোয়াল সরু নাক বিশিষ্ট মুখখানে কেমন করে চেয়ে থাকে মায়েরা। মুখ জুড়ে পানির ছিটে পড়া, ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা বেয়ে ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গেল। চোখ নামিয়ে বিড়বিড় করে বলে, ক্রাশ খাওয়া পাপ পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়, সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতে বুড়ো আঙ্গুলের সাহায্যে দাড়িতে ঘষে বার কয়েক। মায়েরা নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ইয়োর উইশ। মায়েরা আবার মাথা তুলে রেগে বলে, আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না টেনে বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন আমার ওড়না? ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে ওড়নার কোনা দিয়ে মুখ বুঝল। মায়েরা বোকা চোখে চেয়ে আছে ইরফানের দিকে। হঠাৎই ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে? ইরফান মহা বিরক্ত, এই স্টুপিড থাপ্পড় ছাড়া কোনো কিছুর যোগ্য নয়। রেগে মায়েরার ওড়না টেনে পুরোটাই খুলে ফেললো। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফানের দিকে দিকে নিজেই ছিটিয়ে দাঁড়ায়, ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে, খাবিস লোক। ইরফান ডান হাতে মায়ের ওড়না পেঁচিয়ে নেয়, এরপর চোখ নামিয়ে তাকালো। ইরফান মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথে লেগে মাথা নিচু করে দাঁড়িয়েছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে, লিটিল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর করে বলে, আমায় ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো ওই লোক তাকে করেছে, তার ওড়না নিয়ে টানাটানি করছে। এমনিতে তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেওয়ায় মায়েরা বিরক্ত লাগছে, তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করবো না। ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থেকে এরপর নিজেই মায়েরার মাথা সহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরা থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে, না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল এই ঘরে কী আছে তা দেখতে। মেয়েটা ভুলেই গেছিল কফিতে মরিচের গুঁড়া মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য তার আগে পালানো উচিত। ইরফান মায়েরার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না, মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে। মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কী হলো এই লোকের? একটু সময় চোখ মুখ এমন লাল হয়ে গেল। দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় হয়ে গেল। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানো হয়েছে। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারল না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরল। মায়েরা কান্না পায়। এই লোক তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে, কি মিশেছ? মায়েরা মোচড়ামুচি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আপনার কফি তো আপনি নিয়েছেন, এটা তো জাহারা আপুর কফি। ইরফান হাতের কফির মগ ঠাস করে রেখে পাশের টেবিলে। মায়েরা চোখ খিচে নেয়। ইরফান দুহাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাদরামিটা তুমি করেছো। মায়েরা মাথা তুলে রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো। আমি বাদর, আমি স্টুপিড, আর সব মেয়েরা ফেরেস্তা।
ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে চেয়ে বলে, ঠান্ডা গলা বলে, তুমি বাদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না। হয়েছে? জাহেরা আপুকে বলছে আপনার জন্য কফির ড্রাম করে কফি দিয়ে যাক। এরপর বসে বসে শুধু তার হাতেই কফি খেতে থাকেন। ইরফান ধমকে বলে, শাট আপ, বাজে কথা বললে থাপড়িয়ে দিয়ে সব ফেলে দেব। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহ্বা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। এই স্টুপিড কী মিশিয়েছে কে জানে। সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিক চেয়ে ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে। একে কি করবে? মাথাটা পুরো ধরিয়ে দেয়। ইরফান মায়েরা ইরফানে কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকালে দেখে ইরফান শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। চোখ দুটো লাল। লাল মরিচ মিশিয়ে সে নাকি নিজেই ভাবে। আবার এভাবে ঠিক হয়েছে। তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে নিলে এমনি ঝাল লাগবে। নিজেই নিজে মুখ বাঁকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ডান হাত দিয়ে ঘাড় মুখ মাকিয়ে মুখ গোল করে ফোঁস হাসছিল। মায়েরা ছাড়া আবারও দৌড় দিতে নেয়। তার আগে ইরফান মায়েরাকে টেনে তার সামনে আনে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকায়। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে গেছে। এই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে। অতঃপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি এনে দিচ্ছি। কথাটা বলে মায়েরাকে টেনে নিলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে মায়েরা কাল রাতের কথা মনে পড়ে গেল। ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে বলে, আছে। মায়েরা ভুরু কুচকে দুহাত তুলে ইরফানকে দেখে বলে, এই দেখুন নেই। ইরফান মায়ের বাঁ হাত আঁকড়ে ধরে ডান হাতে বুড়ো আঙ্গুলে মায়ের ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ ভেরি টেস্টি চকলেট। মায়েরা ইরফানের কথা সারমতো বুঝতে পেরে ভেতর সত্ত্বা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া রাখে। মায়েরা তার শিশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখন শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে এসে থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? শুদ্ধর গড়া পেয়ে মায়েরা ইরফানের দুহাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তিতে শ্বাস ফেলে। মুখটাও খুলতে পারেনি। ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে পা এগিয়ে গেলে শুদ্ধর গলা আরও কাছে থেকে পেয়ে উল্টে ঘুরে দৌড়ে ইরফানের পিছনে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দু হাতে ইরফানের টি শার্ট খামচে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মায়েরা ইরফানের পিছে দাঁড়ানোর পরে শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়েছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোন আর আসতে হলো আমাকে। এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা সে শুয়ে দেখে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছনে এক মেয়ে ইরফানের সাথে লেগে আছে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে, এটা কি? বুকে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের একটা বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে নিয়েই ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সেই, বুঝলেন? কথাটা বলে লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা। শুদ্ধ বোকা চোখে মায়েরার প্রস্থান দেখলো। কি হলো? ইরফানের পিছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফানের সামনে ভুরু কুচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্ত ঘটে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মনে হয় তুই সব জানিস। ইরফান কবরের দিকে এগিয়ে গিয়ে বলে, বের হ এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটিমিটি হাসে। মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এদিকে আমি তোর জন্য সিনিয়র বউ বিয়ে করলাম, তার কি হবে? ইরফান রেগে থাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে, আরে এক চিমটি মিথ্যে বলছি না, তার বয়স 30+। তো
তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় মেয়ে দেখেই মেয়ে ঠিক করছি। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে এনে দিব? ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়াটে ছুঁড়ে মারে শুদ্ধ দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে, আচ্ছা সময় দিলাম, 30-40-এর ঘরে থেকে শুরু করব, 100 পর্যন্ত চেষ্টা করব। জানিস এখনো অনেকের ঘরে 120 বছরের বুড়ি মা বেঁচে আছে। যাই হোক, তোর লাগবে শুধু এক চাববি, ব্যাস আমি তো সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্তি চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফান নাকি সিনিয়র মেয়ে পছন্দ, বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ বুঝলি। ইরফান ভুরু কুঁচকে বলল, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে দেয়। মাঝে মাঝে কথা বলে, গত বছর বিসিএসে টিকেছে, কোন কলেজে যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনো বিয়ে করেনি। ইরফান ছোট করে বলল, ও। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাবার থেকে তার শার্ট প্যান্ট বের করে। শুদ্ধ কী ভেবে যেন মৃদু হেসে বলল, তোর বাচ্চা বউ তোর এক নাম নিয়েছে বুঝলি, পাষাণ। কথাটা একেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে বলে, কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয়। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিচ্ছে, প্রচুর জ্বলছে ডান হাত। গুঁড়ো মরিচ ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি, এখন ভয়াবহ জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি সহ্য করছিল। এর মাঝে চেহারা মুখে এমন কথা শুনে মায়েরা অবাক করে তাকায় চেহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। যাহারা রেগে বলে, তুমি তো ফিডার খাও না? আমি বাংলাতে বলছি, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে পড়ে আছো কেন? যাহারার কথায় মায়েরা চোখ মুখ আরও বিস্ময়ে ভর করে। নিজেকে সামনে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েন না। আরও কীভাবে ছাড়বো? দেখেছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে না থেকে ঢুকতে দেয় না? ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতেই দেয় না, মেনেও নেয় না। তুমি বোঝো না? মায়েরা ঢোক গেল। হাতের জ্বলুনির তীব্র কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাব সে কী করে বলবে বুঝলো না, ভীষণ খারাপ লাগছে। যাহারা আবারও বলল, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দেবে? মায়েরা পুরো শরীরটা কেমন যেন চিনচিনে ব্যথা করলো, বারবার ঢোক গিলছে, বহু কষ্ট মুখ থেকে বের করলো, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দেব, উনি না চাইলে কক্ষনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয়, একা একাই বিড়বিড় করতে, উনি চাই ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। চলবে। প্রণয়ের অমল কাব্য, পর্ব 7। পুরো গল্পটা প্লেলিস্টে।